এবং সরকার সেই দিকে মনোযোগ দিচ্ছে না, এটাকে চালু করার চেষ্টা করছে। ভয়ঙ্কর। ওগুলা কিন্তু ভারতের পক্ষের কাজ। প্রজেক্ট, সমস্ত প্রজেক্ট এই মুহূর্তে বন্ধ করে সেই টাকাগুলা সেই ট্রান্সশিপমেন্ট, বাংলাদেশের নিজস্ব ট্রান্সশিপমেন্ট অবকাঠামো তৈরি করার জন্য আগামীকালকে থেকেই কাজ শুরু করার জন্য আমি অনুরোধ করছি। এই ভারতীয় বাংলাদেশে যে পরিমাণ ভারতীয় আছে, এদেরকে যদি আগামীকালকে লাথি মেরে বিদায় করা হয়, তাহলে যেই পরিমাণ অর্থ এবং কর্মসংস্থান সাশ্রয় হবে, তা দিয়ে কিন্তু ট্রান্সশিপমেন্টের বিরাট বড় ক্ষতিপূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। যাদেরকে 25-26 বছর বয়স, এদেরকে যে 36 বছর 46 বছর বয়সে ফাঁসি দিবে না তার কি নিশ্চয়তা আছে? তার জন্য বাংলাদেশে আমূল পরিবর্তন আনতে হবে। বাংলাদেশিদেরকে মনে রাখতে হবে, আমিও চাচ্ছি প্রফেসর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় থাকুক আরো 5টা বছর, সংস্কার করে তারপরে বাংলাদেশের কোনো ক্ষতি হবে না, এই কথাটা হচ্ছে ভুল। আমাদেরকে সবসময় মনে রাখতে হবে, সত্য যেটা সেটা জেনে যদি আমরা পদক্ষেপ নেই, তাহলে সেই পদক্ষেপগুলো কিন্তু শক্তিশালী এবং সঠিক হবে। কিন্তু আমরা যদি মিথ্যা প্রচার করে আমরা কোনো পদক্ষেপ নেই, কারণ মনে রাখতে হবে এই সরকার কিন্তু 1500 না, শুধু 2000 জীবনের রক্তের বিনিময়ের সরকার, 20,000 বা তার চেয়ে বেশি ছাত্র জনতার অঙ্গহানির সরকার, এবং বাংলাদেশের এত বছর মানুষের এত বছরের যে আত্মাহুতি, নির্যাতন এবং অত্যাচার সহ্য করেছে, তারপরে যে 16 বছর পরে বিস্ফোরণ হয়েছে, সেই বিস্ফোরণের সুফল হচ্ছে এই সরকার। সুতরাং সরকারকে মনে রাখতে হবে, জনগণের কাছে সকল কথা পরিষ্কার করে ব্যাখ্যা করে জনগণকে সাথে নিয়েই কাজগুলো করতে হবে। জনগণকে আড়ালে রেখে, জনগণকে জ্ঞানের অন্ধকারে রেখে কোনো সিদ্ধান্ত নিয়ে কিন্তু খুব একটা বেশি আগে বাড়া যাবে না। তাই বলছি যে এই সিদ্ধান্তে ট্রান্সশিপমেন্ট বন্ধ করার কারণে বাংলাদেশের ক্ষতি হয়েছে, এটা হাসিনা জানতো। পরিকল্পিত ক্ষতির ব্যবস্থাটা হাসিনা করে রেখেছিল। গত 16 বছর হাসিনা বাংলাদেশের যেসব উন্নয়নের প্রয়োজন ছিল না, সেই অপ্রয়োজনীয় উন্নয়নগুলা করেছে। যেই উন্নয়নগুলো প্রয়োজন ছিল তার মাঝখানে বাংলাদেশের ভিতরে এই আন্তর্জাতিক শিপমেন্টের জন্য যেই সব কাঠামো তৈরি করা প্রয়োজন ছিল সেগুলো করে নাই, ভারতের নির্দেশেই করে নাই। সেই কাঠামোগুলো হাসিনা না করে ভাবার জন্য অন্যান্য উন্নয়ন, তথাকথিত উন্নয়ন করেছে। পদ্মা সেতু, ওই কর্ণফুলীর টানেল, এগুলো হচ্ছে ভারতকে ওই তাদের 7 সিস্টারে যাতায়াতের ব্যবস্থা করে দেওয়ার জন্য বাংলাদেশিদের টাকা ব্যবহার করে ভারতের জন্য এইসব অপ্রয়োজনীয় অবকাঠামো তৈরি করে দিয়েছে। বাংলাদেশিদের কাজে আসবে, কিছু কাজে আসছে, বাট জাতীয় স্বার্থে যেইভাবে যতটুকু কাজে আসার কথা সেইটুকু কাজে আসছে না এখনো, এবং আরো সময় লাগবে। তবে এই অপ্রয়োজনীয় উন্নয়নগুলা না করে যদি প্রয়োজনীয় অবকাঠামোগুলো তৈরি করত, যে ভারতে ট্রান্সশিপমেন্টগুলো ভারতের বিমানবন্দরে গিয়ে বিদেশের বিভিন্ন পশ্চিমা দেশে যেই সব গার্মেন্টস এবং অন্যান্য দ্রব্যাদি বাংলাদেশ পাঠাতো, 16 বছর ধরে যদি এই পদক্ষেপগুলা ভারতের কথায় যদি হাসিনা না শুনে যদি এইসব গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিত, অবকাঠামো, বিমানবন্দর এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামো তৈরি করত, তাহলে কিন্তু আজকের থেকে 10 থেকে 12 বছর আগে কমসে কম বাংলাদেশে নিজস্ব ট্রান্সশিপমেন্টের ব্যবস্থা থাকতো। কিন্তু ভারত এবং হাসিনা ইচ্ছা করে এটা করে নাই, এই দিনের জন্য করে নাই যেন এইটাকে ভারত ট্রাম্প কার্ড হিসাবে, ওই যে সেটা হিসাবে ব্যবহার করতে পারে। সুতরাং আমি প্রফেসর মোহাম্মদ ইউনূস সরকারকে অনুরোধ করব, এবং যারা এই সংক্রান্ত দায়িত্বে আছেন ওনাদেরকে অনুরোধ করব, এবং যারা উপদেষ্টা শুনছেন, আমি আপনাদের কোনো ক্ষমতা চাই না, কোনো উপদেষ্টা আমার কোনো কিছু হওয়ার শখ কোনোদিন ছিল না, চাইও না, আমাকে সেদে দিলেও আমি নিব না। আমি বলছি যে আপনারা দয়া করে আল্লাহর রাস্তে এই যে বিমানের ট্রান্সশিপমেন্ট শুরু করেছেন, ভালো কথা, এটা অনেক অ্যাটলিস্ট কিছুটা ক্ষতিপূরণ হবে। কিন্তু ইতিমধ্যে বাংলাদেশের যেই সব জায়গায় অপ্রয়োজনীয় অবকাঠামো, যেমন এখনো বাংলাদেশে ভারতের অসমাপ্ত অনেক প্রজেক্ট রয়ে গেছে এবং সরকার সেই দিকে মনোযোগ দিচ্ছে না, এটাকে চালু করার চেষ্টা করছে। ভয়ঙ্কর। ওগুলো কিন্তু ভারতের পক্ষের কাজ।
প্রজেক্ট, সমস্ত প্রজেক্ট এই মুহূর্তে বন্ধ করে সেই টাকাগুলা সেই ট্রান্সশিপমেন্ট, বাংলাদেশের নিজস্ব ট্রান্সশিপমেন্ট অবকাঠামো তৈরি করার জন্য আগামীকালকে থেকেই কাজ শুরু করার জন্য আমি অনুরোধ করছি। নাম্বার 1। নাম্বার 2, ট্রান্সশিপমেন্ট বন্ধ করেছে ভারত, আমাদের কি হ্যাডম নাই? খালি মুখে সুন্দর সুন্দর এনিয়ে বেনিয়ে ইংরেজি বললে তো হবে না। বাংলাদেশের যত ভারতীয় আছে, বৈধ হোক আর অবৈধ, অবৈধ তো আছেই, বৈধ যারা আছে তাদেরকে বাংলাদেশ থেকে দ্রুত এদেরকে বের করে দেওয়ার ঘোষণা দিতে হবে এবং বের করে দিতে হবে। যারাই ভারতীয়দেরকে যে কোনো বাংলাদেশের কোনো অফিস আদালতে চাকরি দিবে, জনতাকে বলবো সেই সব অফিস আদালত তাদেরকে ঘেরাও করতে, এবং যেই সব বাড়িওয়ালা ভারতীয়দেরকে বাড়ি ভাড়া দিবে সেই সব বাড়ির মালিককে একটা সময়সীমা বেঁধে দিতে 2 সপ্তাহ, ওই সব ভারতীয়দেরকে যেন তাদের বাড়ি থেকে উৎখাত করে। যদি না করে তারপরে জনগণ যা ভালো মনে করবে, যা জনগণ আওয়ামীদের উপর যা করছে, যেই ব্যবস্থা করছে, যথেষ্ট পুলিশ ফোর্স নাই কিন্তু জনগণ যখন প্রয়োজন তখন ব্যবস্থা করছে, মোটামুটি 16 বছরের আদর আপ্যায়ন করে দিচ্ছে, একইভাবে জনগণকে বলবো যা ভালো মনে করে তা করতে। সুতরাং এই ভারতীয়, বাংলাদেশে যেই পরিমাণ ভারতীয় আছে এদেরকে যদি আগামীকালকে লাথি মেরে বিদায় করা হয়, তাহলে যেই পরিমাণ অর্থ এবং কর্মসংস্থান সাশ্রয় হবে তা দিয়ে কিন্তু ট্রান্সশিপমেন্টের বিরাট বড় ক্ষতিপূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু আমরা তো একসময় আসিফ নজরুলকে বলতে শুনেছি 26 লক্ষ অবৈধ ভারতীয় এখানে কাজ করছে, কিন্তু ক্ষমতা আসার পরে 8 মাসের মধ্যে তো আমরা সেই জায়গায় ওনাকে আর দেখছি না। ভারতীয় অবৈধরা আছে কি নাই সেই ব্যাপারে উনি কোনো কনসার্ন ব্যক্ত করছেন না। আচ্ছা, আমি সবার আগে আসিফ নজরুল সম্পর্কে সমালোচনা আমি করেছি, তারপরে সাংবাদিক ইলিয়াস কিন্তু তার সম্পর্কে মোটামুটি তাকে ন্যাংটা করে দিয়েছে, আর কোনো কিছু বলার বাকি রাখে নেই। সুতরাং আমি এখানে নতুন করে বলার কিছু নাই যে আসিফ নজরুল সারা জীবনেই সে একটা ধান্দাবাজ ছিল, এবং তাহলে কি এখন ক্ষমতায় এসে কি উনি তাদেরকে সেভ করছে? না না, ক্ষমতায় এসে কি, সে তো ক্ষমতাটাকে, বিপ্লবটাকে তো হাইজ্যাক করেছে, ভারতের পক্ষ হয়ে বিপ্লবটাকে তো হাইজ্যাক করেছে সে। আমি বারবার যখন সার্জিস হাসনাতদেরকে চিৎকার করে ফোন করে এবং টেক্সট পাঠিয়ে হোয়াটসঅ্যাপে ফোন করে চিৎকার করে বলছিলাম, তোমাদের কিন্তু ফাঁসি হবে, তোমাদের বিপ্লব কিন্তু চুরি হয়ে যাচ্ছে, তোমরা এই সরকারে বসো না, তোমরা একটা বিপ্লবী পরিষদ গঠন করো এবং সেই সরকারকে তদারকি করো আয়রন হ্যান্ডে। কিন্তু তা না করে তারা সরকারে বসে গেল, বসে গিয়ে তাদের দরজা খুলে দেয়, তাদেরকে সার বলে ডাকে, বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে তারা আনন্দে উপচে পড়ছিল। তখন তারা বিপ্লব ভুলে গেছে। এদিকে আসিফ নজরুল করলো কি, এইসব ছাত্র নেতাদেরকে রাস্তা থেকে তুলে নিয়ে সংবিধানের অধীনে চুপ্পুর অধীনে গিয়ে, কারণ তো চুপ্পু তো হচ্ছে ভারতেরই লোক, সে চুপ্পুর অধীনে গিয়ে সরকার গঠন করে বসলো, বিপ্লবটা হাইজ্যাক করে ফেললো। সেই দিনে কিন্তু বিপ্লব শেষ। এখনো কিন্তু ছাত্র নেতাদের ফাঁসির সম্ভাবনা চলে যায় নাই, যেটা সবার আগে 5ই আগস্টের পর থেকে চিৎকার করে করে আমি বলেছি। যেই সব জনগণ শুনেছেন এবং যারা ভুলে যান না তারা নিশ্চয়ই সাক্ষী দিবেন, আল্লাহ যথেষ্ট আমার জন্য সাক্ষী হিসেবে। জনগণ যারা শুনেছেন, আমি বারবার বলেছি যে সেই 1975 সালের ফাঁসি কিন্তু 2010-এ এসে হয়েছে। হাসিনার রেখে যাওয়া যেই সব বিষাক্ত রক্ত রয়ে গেছে এখনো, তারা এসে যে এইসব ছাত্র বাচ্চা বাচ্চা ছেলেমেয়েদেরকে, যাদেরকে 25-26 বছর বয়স, এদেরকে যে 36 বছর 46 বছর বয়সে ফাঁসি দিবে না তার কি নিশ্চয়তা আছে? তার জন্য বাংলাদেশে আমূল পরিবর্তন আনতে হবে। বাংলাদেশিদেরকে মনে রাখতে হবে, আমিও চাচ্ছি প্রফেসর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় থাকুক আরো 5টা বছর, সংস্কার করে তারপরে। কিন্তু বাস্তব কথা হচ্ছে প্রফেসর ইউনূস তো আজীবন থাকবেন না। প্রফেসর ইউনূসকে স্বেচ্ছায় যাক অথবা আল্লাহ ওনাকে দীর্ঘ সুস্থ জীবন দান করুক, কিন্তু সবাইকে মরতে হবে, আমাকেও মরতে হবে, প্রফেসর ইউনূসকেও তো যেতে হবে। আর উনি তো সবসময় সেই ক্ষমতায় বেঁচে থাকলেও তো শারীরিক এবং মানসিক ক্ষমতায় থাকবেন না এইভাবে চালানোর জন্য। তারপর এই 85 বছর বয়সে যেইভাবে ভারতের মতো বড় শয়তানকে এবং আমেরিকার মতো বড় শয়তানকে উনি সামাল দিচ্ছেন, শুকর আলহামদুলিল্লাহ। এটা বাংলাদেশের সকল রাজনৈতিক দল মিলে যদি একত্রে বসে চেষ্টা করে, তার 10 ভাগের 1 ভাগও পারবে না। সুতরাং প্রফেসর মোহাম্মদ ইউনূসকে থাকতে হবে, ওনাকে আমাদেরকে সাহায্য করতে হবে।